12 মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন। স্পিকার সহ সাংবিধানিক পদের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞরা। 15 মিনিটের একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও সোনার হরফে লেখা থাকার দরকার নেই। মন্ত্রী তো নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছে এই দুইজনের কাউকে আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপন আশাবাদী করছে সাধারণ মানুষকে। প্রথা বিরোধী কর্মকাণ্ড জারি রাখার আহ্বান, বড় পরিবর্তনের প্রত্যাশা। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলোতে এর আগে কেউ করে না। তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কি? রাজধানীর পান্থপথে বিএনপি নেতাকে সন্ত্রাসীদের গুলি। মোহাম্মদপুরের বসিলায় জুলাই হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম। রমজানে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা সরকারের। সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ। স্বচ্ছতার প্রতিশ্রুতি মন্ত্রীর। ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। বাংলাদেশের সাথে সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ চায় না চীন। বর্তমান সরকারের সাথে কাজ করতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন পাক হাইকমিশনারও। সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতা নিতে প্রস্তুত আছি আমরা। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে কাজ করবে ভারত। রেকর্ড ঋণের চাপে অর্থনীতি, দায় পরিশোধে হিমশিম অবস্থা। চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার, বলছেন বিশ্লেষকরা। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপি বা কারা হচ্ছেন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন, সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকেই নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা। সব সদস্য, সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাআল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, তাদের অনুপস্থিতিতে সভাপতিত্ব করতে পারবেন যে কোনো সিনিয়র সদস্য। 15 মিনিটের একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও সোনার হরফে লেখা থাকার দরকার নেই। সাধারণ জ্ঞানে বলে একটা আমাদের একটা ভদ্রতা হলো মুরব্বীদের সাধারণত হিসেবে ডাকা হয়, যারা সংসদ সদস্যদের মধ্যে মানে মন্ত্রী তো নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছেন এই দুইজনের কাউকে
আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই হিসাবে 12 মার্চের আগে প্রথম অধিবেশন বসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। অধিবেশনের জন্য প্রস্তুতিও নিচ্ছে সংসদ সচিবালয়। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এখন কর্তৃপক্ষ সময় দিবে, তারিখ দিবে, আমরা সংসদ অধিবেশন শুরু হবে, প্রথম অধিবেশন যে আহ্বান হবে। আমরা প্রস্তাব পাঠাচ্ছি। সংসদ সদস্য হিসাবে শপথের দিনই জামায়াত আমিরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করে বিরোধী দল, আর বিরোধী দলীয় চিফ হুইপ করা হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্ট্যান্ডবাজি নাকি সত্যি পরিবর্তনের অংশ, সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তার বলছেন, সরকারি প্লট, গাড়ি না নেয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদী কাজ করে তবে সেটি হবে ইতিহাস। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা। কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন সব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর, আর আগে থেকেই সড়ক বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলো তো এর আগে কেউ করে না। পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে না, বাট উনি তো একটা ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। শিক্ষার্থীরা বলছেন, অর্থই শুধু দুর্নীতির মাপকাঠি নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। প্রধানমন্ত্রীর সেই বার্তা মন্ত্রী পরিষদের সবাই না শুনলে ভিডিওবাজি হয়ে যাবে সব উদ্যোগ। এ থেকে কোনগুলা কার্যকর হয় আর কোনগুলা হয় না, এটা এখন দেখার বিষয়। যতদিন ক্ষমতায় থাকবি ততদিন যদি কার্যক্রম থাকে তাহলে জনগণের মানুষের ভালো। যদি একলা করে আর যদি লগেরটা যদি উল্লাপাল্লা করে তাই তো হইল না। ফার্মগেটে 27 বছর ভ্রাম্যমাণ ব্যবসায় এই বাবলু মিয়ার। তারেক রহমানের নানা খবর তারও জানা, তবে বাবলুর কাছে পরিবর্তন মানে নিত্যপণ্যের দাম নাগালে থাকা। দ্রব্যমূল্যের দাম না কমায় তাহলে তো সমস্যা আমাদের, কারণ এই যে মানে 700-800 টাকাও এখন কামাই করলেও থাকে না পকেটে টাকা। উনি তো 17 বছর থাকি আসছে, বিদেশ দেখছে না, সেখানে চাঁদাবাজি আছে, কিচ্ছু তো নাই, কিচ্ছু নাই। দিনের প্রায় পুরোটা সময় যাদের সড়কেই থাকতে হয় তাদের কাছে তারেক রহমানের এই পরিবর্তন ভিন্ন বার্তাই দেয়। যখন উনি যাবে অফিসে তখন প্রত্যেকবার যদি ধরে রাখে তাহলে বোঝা যাবে যে না, সরকার প্রধান যে কথা বলছে ওনার কথার সাথে কাজের সাথে মিল আছে। দিন যত গোনাবে সামনে এটা বুঝতে পারবো আমরা সবাই, এটা স্ট্যান্ডবাজি নাকি সত্যই উনি একজন আমাদের গরিবের কথা বুঝে, দরদটা বুঝে নাকি। সাধারণ মানুষ মনে করেন নেতারা নাগরিকদের মতোই জীবনযাপন করবেন, সেটিই স্বাভাবিক। কিন্তু যুগে যুগে ক্ষমতাধরদের জন্য বিশেষ সুবিধার রেওয়াজ নেতাদের বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে। বাংলাদেশের জনগণ যেহেতু 17 বছর ধরে এক রকমের শাসনের মধ্যে ছিল, তো সেখান থেকে আসলে মানে একটা হীনমন্যতা সৃষ্টি হয়েছে বলা যায়। কারণ আমরা আসলে মানে বিশ্বাস রাখতে পারি না অনেক ক্ষেত্রে যে এই সরকারও আগের মতো হয়ে যাবে কিনা। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগান থানার 16 নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত 9টা নাগাদ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে কলাবাগান থানার গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা আহত শফিকুলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। আহত শফিকুল জানান, চাঁদা মুক্ত 16 নং ওয়ার্ড গড়ার চেষ্টায় বাধা দিতেই এই হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বলেন, দোকানে বসে থাকা অবস্থায় 10 থেকে 15 জন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করে। বাধা দিতেই শফিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ব্যক্তি। এ সময় হামলা ঠেকাতে গিয়ে হাতে গুলিবিদ্ধ হন শফিকুল। 15টার থেকে ঠিক 9:15টার মধ্যে হবে। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে, বলছে কি রে তখন ফুটের টাকা দিতে যাস না কেন? তা আমি বললাম যে ভাই
কিসের টাকা চান? এই তুই গুন্ডা গেছিস, কই এগুলি করছিস? এই মানে 10 সেকেন্ড মানে আমার পায়ে করছিল, আমি হাতটা দিছি, আমার হাতে লাগছে। কে বা কাহারা কয়েকজন এসে তার কাছে নাকি টাকা চেয়েছিল, সে টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে পায়ের দিকে লক্ষ্য করে তাকে একটা গুলি করে, সে হাত দিয়ে ঠেকায়, হাতে লাগে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী। রোববার রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় 4 থেকে 5 জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশ অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। অবশ্য স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে কর্মকর্তারা। জখম করা হয়েছে, তো আমরা এটা ঘটনাস্থলে সাথে সাথে টিম গেলাম, আমি নিজে গেলাম। তো এখানে যেটা আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা বুঝলাম যে নির্বাচনের পরে আবার হয়তো একটু মাথা চারা দিয়ে উঠছে, এই আধিপত্যকে কেন্দ্র করে মূলত এই যে এই জখমের ঘটনাটা ঘটেছে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ফ্যামিলি কার্ড, ভোটার আকর্ষণে দলের ট্রাম্প কার্ড ছিল এটি। এখন প্রতিশ্রুতি রক্ষার পালা। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে গঠন হয়েছে মন্ত্রিসভা কমিটি। চলতি রমজানে পরীক্ষামূলক কার্যক্রম চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পুরোপুরি সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতির দিকেও দিতে হবে বিশেষ নজর। বিস্তারিত সহকর্মী তাজনুর ইসলামের রিপোর্টে। পূর্বাঞ্চলের হর্দি বাজারে পড়েছে বিকেলের নরম রোদ। বালু নদীর পাড়ের এই ছোট্ট হাটে রোজার দিনে নেই সেরকম ব্যস্ততা। তবে নিয়ম করে পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবীণ এই নারীরা। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মনের জোরে চলছে জীবন। সারাদিন বাবা এক দুপুর ইতানি করি, আবার রোজার মাস না, সহালায় আর কোনো কাম করি না বাবা। এই শাক পাতা তুলি, দুগা ডিন্ডু মান্না বেশি, আশপালি মুরগি পালি। অনেক কষ্ট আমার বাবা, আমার অনেক কষ্ট। আমি শাক সব বেচা দুইটা নাতি পালি। নতুন সরকারের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শুনেছেন তারাও। মনে মনে এরই মধ্যে একরকমের বাসনাও তৈরি হয়েছে। তবে কোথায় কিভাবে পাওয়া যাবে এই কার্ড, সে সম্পর্কে কিছুই জানেন না তারা। কোনো রকম চালায় 5-6 জন মানুষ খাওয়াইয়া, 5 জন মানুষ একজনে পারে সামলান দিত। আমাকে কেউ কোনো সাহায্য দেয় না বাবা। এই বিপদ, এই সমস্যা আমাকে। এই যে নিজে হাতে পাই করে চিলাপিলা খাওয়ানো লাগে। এমন শ্রমজীবী নারীরা যদি ফ্যামিলি কার্ডের আওতায় আসেন, তবে নিশ্চিতভাবে তারা সুফলভোগী হবেন। চূড়ান্তভাবে কার্ড বিতরণের আগে সঠিক মানুষ যাচাই এবং বাছাই একটা খুব বড় রকমের চ্যালেঞ্জের কাজ হবে। নির্বাচনের আগে থেকেই বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড, যেখানে মিলবে নির্দিষ্ট অঙ্কের অর্থ সহায়তা অথবা খাদ্য সামগ্রী। মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই সুবিধার আওতাভুক্ত হবেন। সরকার গঠনের পর থেকেই শুরু হয়েছে কাজ। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে, দেশের 8 বিভাগের 8টি উপজেলায় প্রাথমিকভাবে কার্ড বিতরণ করা হবে, যা শুরু হবে বান্দরবানের লামা থেকে। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। প্রাথমিক হিসাবে সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা ও সহায়তার পরিমাণের উপর নির্ভর করে বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি টাকায়। বিশাল এই প্রকল্পের প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা বজায় রাখার কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমান অর্থবৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন, তারপর আগামী অর্থবৎসর এটার জন্য বাজেটারি অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং, এগুলো প্রিভেন্ট করে ইনশাল্লাহ এটার বৃহৎ অংশই জোগাড় হয়ে যাবে।
স্বচ্ছতা না থাকলে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফ্যামিলি কার্ডের লক্ষ্য অর্জন নাও হতে পারে, ভেস্তে যেতে পারে বহুল আলোচিত প্রকল্পটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আশা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেজিং সম্পর্ক। তিস্তা প্রকল্পে অর্থায়নে তার সরকার প্রস্তুত বলেও জানান তিনি। আর দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। প্রত্যাশা, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঘণ্টাখানেক বৈঠকের পর রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও মাতার কথা স্মরণ করেন। জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি। China supports Bangladesh in pursuing its Bangladesh first policy. সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত আছি আমরা। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আমাদের প্রস্তুতি আছে। ঢাকা চাইলেই কাজ শুরু হবে। We need to work with new government to proceed with these projects. ইউএনের পরপরই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঘণ্টাখানেক বৈঠকের পর তিনি বলেন, দুদেশের জনগণের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সরাসরি ভিসা নিয়ে কথা না বললেও দ্রুতই সব স্বাভাবিক হওয়ার ইঙ্গিত ছিল হাইকমিশনারের। টু সাপোর্ট ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে কাজ করবে ভারত। জনগণ কেন্দ্রিক বিষয় সামনে রেখেই এগুবে দুই দেশ। Our people-centric cooperation in all domains. এদিন বিকাল 4:30 থেকে প্রায় ঘণ্টাখানেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। একই দিন পাক পররাষ্ট্রমন্ত্রীও টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। দিনের শুরুতে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইস বিন আবিয়াহ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রেকর্ড দেশি বিদেশি ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি। দায় পরিশোধে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে? যদিও আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ঋণ পরিশোধের সক্ষমতা বরাবরই বিবেচনায় রেখেছে, ঋণ ব্যবস্থাপনা নিয়ে নতুন সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কি ঋণের ফাঁদে? এক বছরের ব্যবধানে ঋণের বোঝা বেড়েছে 3.5 লাখ কোটি টাকা। আগের সরকার ঋণের অর্থে মেগা প্রকল্প করেছে, আর অন্তর্বর্তী সরকার ঋণ নিয়ে রিজার্ভ ভান্ডার সমৃদ্ধ করেছে, দায় মিটিয়েছে জ্বালানি আমদানিরও। সব মিলিয়ে ঋণের পাহাড় এখন 23 লাখ কোটি টাকার উপরে, যার বিশাল কিস্তি শোধ করতে হচ্ছে সরকারকে। অনেক ধরনের ঋণই আমরা করেছি যেটা আসলে যৌক্তিকভাবে আমাদের জন্য যে রিটার্ন দেওয়ার কথা সেটি দিতে ব্যর্থ হয়েছে। সেটা মেগা প্রকল্পে বলেন, সেটা বিভিন্ন ধরনের অবকাঠামো খাতের প্রকল্প বলেন, আবার সেটা সামাজিক খাতের প্রকল্পের জন্যও সেটা কিন্তু সত্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ঋণের এই গ্রাফ রকেট গতিতে উপরে উঠছে। 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন, তখন সরকারের ঋণ ছিল মাত্র 2,76,000 কোটি টাকা, আর 2024 সালে ক্ষমতাচ্যুত হওয়ার সময় তা দাঁড়িয়েছে 19 লাখ কোটির ঘরে। অর্থাৎ গত 15 বছরে ঋণের বোঝা বেড়েছে 16 লাখ কোটি টাকারও বেশি। জনগণের কি হবে এই কথা বলার আর কোনো অবকাশ রাখে না, যে জনগণের জন্য সরকারের ব্যয় করার ক্ষমতা কমে যায়। কারণ ওখানে সুদের কিস্তি বা ঋণের কিস্তি শোধ করতে গেলে যে টাকা চলে যায়, ওইটা শোধ করতে না হলে তো জনগণ এই কাজগুলো করতে পারতো, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে বেশি করতে পারতো। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময় থেমে নেই ঋণের চাকা। এক অর্থ বছরের ঋণ গ্রহণের পরিমাণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সরকার বলছে এই ঋণ উন্নয়ন নয়, আগের সরকারের রেখে যাওয়া ক্ষত সারাতে কাজে লাগানো হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া শোধ আর রিজার্ভের পতন ঠেকাতে বিশ্বব্যাংক, IMF থেকে নিতে হয়েছে বাজেট সহায়তা। বোঝা যাচ্ছে যে ইকোনমিতে টাকা আছে, কিন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে না, নিচ্ছে না বা দিচ্ছে না বা দেওয়া হচ্ছে না। এইসব জায়গায় নিজেকে খুব স্বচ্ছ, কঠোর
পদক্ষেপে থাকতে হবে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই রাজস্ব আদায় ঘাটতি 65,000 কোটি টাকা। রফতানি আয়ও নেই সুখবর। একদিকে ঋণের কিস্তির চাপ, অন্যদিকে সাধারণ মানুষের উপর বাড়ছে করের বোঝা। মূল্যস্ফীতির চাপ তো আছেই। বাংলাদেশের কস্ট অফ বরোয়িং বেড়েছে। আগে যে লোনগুলো বাংলাদেশ কনসেশনাল রেটে পেত, এখন সেগুলো অনেক ক্ষেত্রে সেটা এখন কমার্শিয়াল এসছে, এবং সেই লোনগুলো অনেক ক্ষেত্রেই আমাদের এখন অনেক মিক্সড অ্যাপ্রোচে আমাদের এই লোনগুলো এখন নিতে হচ্ছে। সেই বিচারে সাম্প্রতিককালে এমন অনেক ঋণ করা হয়েছে, সেই ঋণগুলো নেওয়ার ক্ষেত্রে সরকারের আরও সতর্ক হওয়া দরকার। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ডেট সাস্টেনেবিলিটি রিপোর্টে বাংলাদেশ আগে লো ক্যাটাগরিতে ছিল, এখন বলা হচ্ছে মডারেট। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও সংঘর্ষের ঘটনায় 1.5 শতাধিক আসামি করে মামলা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানার একজন সমর্থক। রোববার দুপুরে সরাইল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, 5 জনের নাম উল্লেখ সহ জ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। রাজধানীর তেজগাঁওয়ে তেজতুরি পাড়ায় চোর সন্দেহে মিলন নামে এক যুবককে বেধড়ক মারধরের ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় তেজতুরি পাড়ায় মিলনকে পেটানো হয়। পরে রোববার সন্ধ্যায় এই ঘটনায় 6 জনকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় তেজতুরি পাড়ার জনতা হোটেলে চোর সন্দেহে মিলনকে হাত পা বেঁধে পেটানো হচ্ছে। এ সময় মিলন পানি চাইলে তাকে পানি পান করিয়ে আবারও লাঠি ও বেল্ট দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় 1 নম্বর আসামি মনিরুল ইসলাম সহ 6 জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। জানা যায়, আহত মিলন মিয়া জনতা হোটেলে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানিয়েছে পুলিশ। পিরোজপুরের নাজিরপুরে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরিফুল ইসলাম মুন্নাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আরিফুল ইসলাম মুন্না এক নারীকে মারধর করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মুন্না। তার এ দাবির সত্যতাও পাওয়া গেছে। নিজের স্ত্রীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুন্নাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় 2 জেলে পরিবারে এখন কান্নার রোল। সাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তারা। একজনের মরদেহ মিললেও আরেকজন 15 দিন ধরে নিখোঁজ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনাহারে দিন কাটছে পরিবারের। গেল 8 ফেব্রুয়ারি জলদস্যুর কবলে পড়ে প্রাণ হারানো জেলে আক্তার হোসেনের বাড়ি কুতুবদিয়ার উত্তর দুরুং নয়াখাটা গ্রামে। স্ত্রী, 6 মেয়ে ও 1 ছেলের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। থামছে না আহাজারি। আক্তারের মরদেহ মিললেও এখনও নিখোঁজ আরেক জেলে জিয়াবুল করিম। দুজনেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। লোক নাই, ওনাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করার জন্য জোরালো আবেদন করতেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মাঝি মোল্লাদের দাবি, 8 ফেব্রুয়ারি সাগরে মাছ ধরার সময় তাদের বহনকারী ট্রলার এফপি নুরুন্নাহারকে ধাক্কা দেয় এফটি মেরিটাইম ও এফপি হার্টি নামে 2টি ট্রলিং বোট। সবাই লাফ দিয়ে প্রাণে বাঁচলেও একজনের মরদেহ পাওয়া যায়, আরেকজন নিখোঁজ। 2টা ট্রলার আসছিল, বোট, ফিশিং বোট, ওনারা এসে আমাদেরকে উদ্ধার করে। আমরা ছিলাম 17 জন, 15 জন উদ্ধার হয়েছে, একজন নিখোঁজ, একজন মৃত হয়েছে। এমনিতেই জলদস্যু আতঙ্ক, তার উপর অবৈধ ট্রলিং বোটের উৎপাতে অতিষ্ঠ মৎস্যজীবীরা। আমার বোটে প্রায় 1,20,00,000 টাকার মালামাল ছিল, বোট, ইঞ্জিন, তেল। আমরা যেন নির্বিঘ্নে সাগর থেকে মাছ ধরতে পারি। জুবাইর রিফাত, যমুনা নিউজ। লোকালয় থেকে প্রায় 120 কিলোমিটার দূরে সুন্দরবন আর বঙ্গোপসাগরের মোহনায় 5 মাসের জন্য গড়ে ওঠে শুটকি পল্লী। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত 5 মাসে এই পল্লী থেকে 500 কোটি টাকার বেশি শুটকি আহরণ করেন
জেলেরা। এই সময়টাতে এলাকাটিতে বাস করেন প্রায় 20 থেকে 25 হাজার মানুষ, যাদের জন্য নেই ন্যূনতম কোনো সুযোগ সুবিধা। অনিশ্চিত জীবন নিয়ে সেখানে বসবাস করেন জেলেরা। দুবলার চরের জেলেদের দুর্দশার গল্প তুলে এনেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। তখনও পূব আকাশে দেখা মেলেনি সূর্যের, চারিদিকে মৃদু আলো, হিমেল হাওয়া ও সমুদ্রের গর্জন মিলেমিশে একাকার। এর মাঝেই একে একে তীরে ভিড়তে শুরু করেছে মাছ বোঝাই ট্রলার। মাছ নামিয়ে চাতালে নিয়ে যেতে ব্যস্ত জেলেপাড়ার মানুষগুলো। দুবলাচরের জেলেপল্লীতে এভাবেই দিনের শুরু। এই কর্মযজ্ঞ চলবে আগামী মার্চ পর্যন্ত। শুটকি তৈরির কাজ করতে পরিবার ছেড়ে চরে বসতি গড়েছেন বিভিন্ন জেলার প্রায় 25,000 জেলে। অথচ লোকালয় থেকে প্রায় 120 কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা এই পল্লীতে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত তারা। এমনকি দুর্যোগ ঝুঁকিপূর্ণ এই এলাকায় নেই কোনো আশ্রয় কেন্দ্র। অনিশ্চিত জীবনে লড়াই করে টিকে আছে মানুষগুলো। এই কুয়ার পানি খায় 20,000-এর ঊর্ধ্বে মানুষ। আর কিছু লোক তারা এই পানি খায় না, তারা ওই যে আপনার ফ্রেশ জারের পানি, সব রিফাইনিং পানি খায়। এই পানিতে ফিটকিরি মিশাই আমরা ধরেন খাই, তারপরে এতে পয়জন আছে কি না আছে কোনো পরীক্ষা নিরীক্ষা করার নেই, তারপরে আমরা খাচ্ছি। আমাদের তো খাইতেই হবে, চলবো কিভাবে? খুলনাতে তো পানি এনে খাওয়া সম্ভব না। চরের কেউ গুরুতর অসুস্থ হলে নিয়ে যেতে হয় 120 কিলোমিটার দূরের মোংলা উপজেলায়। ট্রলারে যেতেই সময় লাগে 8 ঘন্টা। কখনো কখনো পথেই মারা যান রোগী। 6 মাস হলো প্রত্যেক বছর কর্মসংস্থান হাজার হাজার লোকের। তো এই তিনটা জিনিসগুলো, টয়লেট, খাওয়ার পানি আর হসপিটাল। মানুষ তো মারাই যাবে। মনে করেন এখন যদি একজনের কাটিকে হয়, সাপে কামড়ায়, চিকিৎসা যদি না হয় সে তো পৌঁছাইতে পারবে না, মারা এমনিতে যাবে। লাখ লাখ টাকা রাজস্ব দেই চরে, কিন্তু সরকারিভাবে আমাকে কোনো অনুদান আমরা এনে পাই না। আমাকে থাকার জন্য কষ্ট, একটা জড়বাসা তুললে যে আমরা স্থান নেব, সেই স্থানটাও আমাকে নেই। আলোরকোল, শালারচর, নারকেলবাড়িয়া, মাঝের কেল্লা, এই 4টি চর নিয়েই গঠিত দুবলার চর। দেশের শুটকি বাজারের 80% আসে এই চর থেকে। সরকারি রাজস্ব আসে কয়েক কোটি টাকার। তবুও অবহেলিতই রয়ে গেছে চর ও চরের অস্থায়ী বাসিন্দারা। টোটাল সুপেয় পানির মারাত্মক অভাব, চিকিৎসার মারাত্মক অভাব, তারপরে মানুষের বন্যা কিংবা এইরকম কোনো সাইক্লোন আসলে যে মানুষ বাঁচতে পারে এ ধরনের কোনো ব্যবস্থা নাই। সুন্দরবনের কোলে গড়ে ওঠা চরটি বন বিভাগের নিয়ন্ত্রণে। জেলেদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যেই কিন্তু এই সুন্দরবন সুরক্ষা প্রকল্পে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের যে অফিস বিল্ডিং বা এগুলো হয়েছে সেগুলো সাইক্লোন শেল্টার হিসেবে কাজ করবে। এছাড়াও আমাদের কিন্তু ডিস্যালাইনেশন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। অনিশ্চিত জীবন নিয়ে বসবাস করতে হয় এখানকার জেলেদের। তারা চান শুটকি আহরণের এই 6 মাস যেন তাদের জন্য ব্যবস্থা করা হয় সুপেয় পানি, ভ্রাম্যমাণ হাসপাতাল ও সাইক্লোন শেল্টার। শেখ আল এহসান, যমুনা নিউজ, দুবলাচর, সুন্দরবন। পানি সংকটে বিপাকে নেত্রকোনার কৃষক। একদিকে শুকিয়ে যাচ্ছে খালবিল, নদ নদী, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। শ্যালো মেশিনের মাধ্যমেও মিলছে না পর্যাপ্ত পানি। স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করে দ্রুত সংকট নিরসনের দাবি জেলার কৃষকদের। হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা। কৃষি নির্ভর এই জনপদে জালের মতো ছড়িয়ে আছে নদ নদী, খালবিল, কিন্তু পানি সংকটে গতিপ্রবাহ নেই সেগুলোতে। চাষাবাদের মৌসুমে পানির অভাবে জমি শুকিয়ে চৌচির। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে চলে যাওয়ায় সেচ মেশিন দিয়েও স্বাভাবিক রাখা যাচ্ছে না আবাদ। এতে বিপাকে স্থানীয় চাষিরা। প্রতি খেতে খেতে আমরা চিলু গাছি, চিলু গাড়িয়াও একদিন পানিটা দিতে পারি না, আর পরের দিনে শুকিয়ে যায়। আগে নদীটার কারণে আমরা আবার কোনো টেনশন করা লাগে, চিন্তা করা লাগে না, পানি ব্যাপ পরিমাণ আছে। ক্ষেত হানি দিতে পারি না, এমন সমস্যা। ক্ষেত কি ধান হয় কিনা আর নাই জানে। ক্ষেত হানি এমন সমস্যা, এরপরে আপনার এই যে আছে না, লিগারও পানি উঠে না। কয়েকটি বড় নদীর কিছু অংশ শুকিয়ে যাওয়ায় সেখানেও এখন ফসল চাষাবাদ হয়। নদীগুলো খননের দাবি স্থানীয়দের। ক্ষেত বিল শুকিয়ে যাইতেছে, মোটরও নেই, সংখ্যা পানি উঠে না। নদীগুলো যদি ভালো করে খুদায় তাহলে আমাদের কৃষকদের ভালো হবে, ফসল ইনশাল্লাহ ফসল হবে, কোটি কোটি মন ধান হয়। যে ডিঙ্গু পানি উন্নয়ন বোর্ড জানায়
জেলার প্রধান নদ নদীগুলো খননে প্রাথমিক জরিপ চলমান। এছাড়া হাওরের খালবিল রক্ষায় খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিডি কর্মকর্তা। সমিছড়ি, কংস, ধনু এই নদীগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করতেছি। এই সমীক্ষাটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো সেই সমীক্ষার আলোকে আমাদের যে নদীগুলো ভরাট হয়ে গেছে সেগুলো আমরা খননের উদ্যোগ গ্রহণ করবো অতি শীঘ্র। এখানে পানির রিজার্ভ থাকবে, সেই রিজার্ভ পানি দিয়া হয়তো কৃষক সাপ্লিমেন্টারি সেচ দিতে পারবে। হয়তো পুরা 3 মাস 4 মাস পারবে না, কিন্তু একটা সাপ্লিমেন্ট, যেহেতু মাছকে আমরা মূল টার্গেট করতেছি, তাহলে এই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি কিছু ইয়া দিতে পারবে। সংকট নিরসনে দ্রুত প্রকল্পের বাস্তবায়ন চায় জেলাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আলুর দর মাত্র 5 টাকা। বাম্পার ফলন পেয়েও লাগাতার লোকসানের বোঝা চেপে বসেছে চাষির ঘাড়ে। মেলেনি সরকারি আশ্বাসের ক্ষতিপূরণ। চাষিদের বাঁচাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি অর্থনীতিবিদরা। আরো জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাবির হোসেন। উত্তরের মাঠগুলোতে চলতি মৌসুমের আলু তোলা শুরু হয়েছে। ফলন সংগ্রহ করছেন কৃষাণী। রং আর ফলনে মন জুড়ায় ডায়মন্ড, লাল পাপড়ি, সোনালী কার্ডিনাল। আলু উৎপাদনের বড় জেলা জয়পুরহাট। চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে, কিন্তু মন্দা বাজার দরে হতাশ কৃষক। চাষিরা বলছেন চড়া উৎপাদন খরচের বিপরীতে অর্ধেক দরও মিলছে না। অনেকে জমিতেই ফেলে রাখছে ফলন। ফসলগুলা ফালাছে, এই ফসলগুলা থামা যায় ঋণগ্রস্ত। এখন পারছি না কিস্তি দিবা, পারছি না মনে করো বাড়ি ছাড়া। কৃষক বাঁচতেছি না, যাই জিনিস কিনবা গেলে আমরা পাই না, ওলা দাম বেশি ধরে। এই আলুটা পড়ে গেছে 15 টাকা কেজি, এই আলুটা বিক্রি হচ্ছে 60 টাকা 8 টাকা কেজি। এই জন্যই তো লস হয়ে যাচ্ছে ভাই। সহযোগিতা করলে অনুদানের সাথে বেচা কিনারা যোগাযোগ করলে তো কৃষি কাজে আমরা পয়সা পাইনি, সে যোগাযোগ নাই তো। একই অবস্থা ছিল গেলবারেও। তথ্য বলছে সে বছর দেশে প্রায় 5 লাখ হেক্টর জমিতে 1.15 কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। কৃষকের লোকসান ঠেকাতে 110 কোটি টাকা নগদ প্রণোদনার আশ্বাস ছিল সরকারের, কিন্তু কিছুই জুটেনি চাষির ভাগ্যে। গত বছর সরকার আলু আশ্বাস দিছিল আলু কিনবে, কিন্তু আলু কেনার আশ্বাস দিয়ে আমরা সেই আলুগুলান সেভ করে রাখলাম, রাখে সেই আলুগুলো আমাদের বাড়ির থেকে সব আলু নষ্ট হয়ে গেল। ফলন ভালো হয়েছে কিন্তু দাম নাই। প্রতি বছর যদি কৃষক নষ্ট খায় তাহলে কৃষক কি করে খাবে? অভিযোগ, উদ্বৃত্ত উৎপাদনে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। অস্বস্তিতে কৃষক ও ভোক্তা। এ অবস্থার উত্তরণে সরকারকে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষকদেরকে ভর্তুকি দিয়ে সরকার এই জায়গাটা সামাল দেওয়া মুশকিল। আলু থেকে আমরা এই প্রক্রিয়া করে যদি দীর্ঘদিন ব্যবহার করা যাবে, এরকম খাদ্যদ্রব্য তৈরি করার প্রজেক্ট নেওয়া যায়। আর একটা বিষয় যেটা করতে হবে, আলুর রপ্তানি বাজার সম্প্রসারিত করতে হবে। চলতি মৌসুমে দেশে 4.67 লাখ হেক্টর জমিতে আলু উৎপাদন হচ্ছে, সিংহভাগই উত্তরাঞ্চলে, জানিয়েছে কৃষি বিভাগ। মাঠ ভরা আলুর ফসল। এর মধ্যে কিছু ফলন চাষিরা ঘরে তুলতে শুরু করেছে। গেল কয়েক বছর ধরেই উত্তরের জেলাগুলোতে আলুর ভালো ফলন হলেও বড় লোকসানে কৃষক। গেল বছর উৎপাদন খরচের অর্ধেক দরে বিক্রি করতে হয়েছে। এবছরও একই অবস্থা। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দেশে তরমুজ উৎপাদনের শীর্ষ জেলা পটুয়াখালীতে এখন উৎসবের আমেজ। আমন ধান ঘরে তোলার পরপরই উপকূলের বিস্তীর্ণ ফসলি মাঠ এখন ছেয়ে গেছে তরমুজের কচি চারায়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গত বছরের তুলনায় 3000 হেক্টর বেশি জমিতে হয়েছে আবাদ। সবকিছু ঠিক থাকলে এবারও মিলবে বাম্পার ফলন। নোনা বাতাসের ঘ্রাণ আর তপ্ত রোদে ঘাম ঝরানো পরিশ্রম। উপকূল জুড়ে এখন শুধুই তরমুজ আবাদের ব্যস্ততা। আমন ধান ঘরে তোলার রেশ কাটতে না কাটতেই কোমর বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। দেশের তরমুজ উৎপাদনের কেন্দ্র বলা হয় এই জেলাকে। বিশেষ করে রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার দিগন্তজোড়া মাঠ এখন প্রস্তুত হচ্ছে সবুজ বিপ্লবের জন্য। শিশু থেকে বৃদ্ধ পরিবারের সবাই এখন ব্যস্ত চারার পরিচর্যায়। গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে তরমুজ চাষের লাভের মুখ দেখছেন কৃষক। তাই এবারও গত বছরের তুলনায় অনেক বেশি জমিতে আবাদ শুরু হয়েছে। 12 লাখ টাকা করছে, ওই উপর দিয়ে দিয়েছে 12 লাখ টাকা বেশি করছে।
আমরা এই জন্য বারবার একটু নামছি এই আল্লাহ কি করে। এবছর তো মোটামুটি ভালোই দেখা যায়, এখন বাকি তো আল্লাহ পাক কইতে পারে যে কি অবস্থা, যে কেমন কি হয়। গত বছর 4 কানি জমিতে দিয়েছি, লাভ মোটামুটি ভালোই হচ্ছে। এবছর 13 কানি জমি লইছি, এই বীজ সার ঔষধ নিজরা পানি দিতে আসি। আর গেলবার আমাকে লাভ হয়েছে 2 লাখ টাকা, বেশি 15,60,000 বেশি এক খেতে, আর এক খেতে বেশি 4.5 লাখ। সরকারি হিসেবে গত বছর জেলায় তরমুজ চাষ হয়েছিল 27,326 হেক্টর জমিতে। তবে এবার সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হচ্ছে 30,480 হেক্টর। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সেই রেকর্ডও ভেঙে যাওয়ার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। গত বছর আমাদের তরমুজ চাষ হয়েছিল 27,326 হেক্টর জমিতে। এই বছর আমার এখন পর্যন্ত 30,480 হেক্টর হয়েছে। আমরা আশা করি আরও আমার 1,000 হেক্টরের মতো তরমুজ আবাদ বৃদ্ধি পাবে। আমরা আশা করি যে এবার আমার 32,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হবে। প্রকৃতির বৈরীরূপ বাধা হয়ে না দাঁড়ালে পটুয়াখালীর এসব মাঠ থেকে আবারও হাজার কোটি টাকার স্বপ্ন বুনবেন উপকূলের কৃষকরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। মালয়েশিয়ায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি, জারি করা হয়নি সুনামি সতর্কতাও। স্থানীয় সময় রোববার দিবাগত রাত 1টার দিকে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালয়েশিয়ার উপকূলীয় সাবা রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 619.8 কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেনা অভিযানে মোস্ট ওয়ান্টেড অপরাধী নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে মেক্সিকোয়। এল মেনচো নামের ওই ব্যক্তি মেক্সিকোর সবচেয়ে বড় অপরাধী এবং মাদক চক্র CJNG-র প্রধান ছিল। রোববার তাকে ধরতে জালিস্কো রাজ্যে অভিযান চালায় সামরিক বাহিনী। এক পর্যায়ে গোলাগুলিতে আহত হয় এল মেনচো। অভিযানে নিহত হয় CJNG-র 4 সদস্য। রাজধানীতে নেয়ার পথে মারা যায় আহত এল মেনচো। এই ঘটনাকে কেন্দ্র করে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সহিংসতা চালায় CJNG চক্রের সদস্যরা। জালিস্কোর পাশাপাশি তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো সহ বেশ কয়েকটি রাজ্যে তাণ্ডব চালানো হয়, আগুন দেওয়া হয় বিভিন্ন স্থাপনা এবং যানবাহনে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় কার্টেলটির সদস্যদের। ভারতের উত্তরপ্রদেশে 2 বৃদ্ধ সহ 3 মুসলিমকে পেটানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। সামান্য ঘটনার জেরে গেল 15 ফেব্রুয়ারি অক্ষয় সিং নামের এক বাইকার ওই 3 জনকে ক্রমাগত চড়থাপ্পড় মারতে থাকে, করে আপত্তিকর মন্তব্য, এমনকি মাথা থেকে টুপি খুলে ফেলতেও বাধ্য করে। এই ঘটনার প্রেক্ষিতে অক্ষয়ের বিরুদ্ধে FIR দায়ের করা হলে তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিপীড়ন কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। নির্যাতিত ব্যক্তিদের অপরাধ, তারা মুসলমান। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের বুদাউন জেলার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় 15 ফেব্রুয়ারি অক্ষয় সিং নামের এক ব্যক্তিকে একটি মুসলমান পাড়ার ঠিকানা জিজ্ঞেস করে 3 পথচারী। তাদের মাথায় টুপি ও মুখে দাড়ি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে অক্ষয়। মুখে ও পিঠে মারতে থাকে একের পর এক কিল ঘুষি, বাধ্য করে টুপি খুলে ফেলতে, করতে থাকে আপত্তিকর মন্তব্য। ঘটনাটি ধরা পড়ে এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায়। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরা দাবি তোলে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের। প্রশাসনের উপরও বাড়তে থাকে চাপ। ইসলামনগর থানায় অন্তত 3টি ধারায় অক্ষয়ের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর বেড়েই চলেছে সাম্প্রদায়িক হামলার ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদের প্রথম বছরেই প্রায় 950 বিদ্বেষমূলক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েলি দখলদারদের অত্যাচারে বাড়িঘর ছাড়তে হচ্ছে রামাল্লার বেদুইন গোষ্ঠীকে। প্রতিদিনের হামলা, বসতবাড়ি, খামার ভাঙচুরে অসহনীয় হয়ে উঠেছে তাদের জীবন। আল মুগাইয়ার গ্রামে গেল কয়েক মাস ধরে কৃষিকাজ সহ কোনো কিছুই করতে দেয়া হচ্ছে না তাদের। অসম্ভব হয়ে উঠেছে স্বাভাবিক চলাচল। জীবন নিরাপত্তায় তল্পিতল্পা গুটিয়ে ভিটেমাটি ছেড়ে
অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে বেদুইন জনগোষ্ঠী। রামাল্লার আল মুগাইয়ার গ্রামে কেবল বিদায়ের সুর। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতিদিনের হামলা আর অমানবিক নির্যাতনের মুখে রামাল্লার 11টি বেদুইন পরিবার তাদের ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হচ্ছে। ছোট্ট এই গ্রামে অর্ধশতাধিক পরিবারের বসতি ছিল। আগে ছোটখাটো নির্যাতন চললেও গত কয়েক মাসে তা চরমে পৌঁছেছে বলে অভিযোগ বাসিন্দাদের। বসতবাড়ি ভাঙচুর বা তল্লাশি সেখানকার নিত্যদিনের চিত্র, যা ছাড়িয়েছে সহ্য সীমা। অবৈধ বসতি স্থাপনকারীরা প্রতিদিন আমাদের ভেড়া ও খামারে হামলা চালায়। ইসরায়েলি সেনা ও তাদের হয়রানি আমরা আর সহ্য করতে পারছি না। শেষ কয়েক মাসে নির্যাতন তীব্র হয়েছে। কোনো উপায় না পেয়ে আমরা চলে যাচ্ছি। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিট সালেম এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী 2025 সালের শুরু থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে গ্রামটির চারপাশে ইসরায়েলি চেকপোস্ট দিয়ে ঘেরা, কৃষিকাজ ও যাতায়াত প্রায় অসম্ভব। বাসিন্দারা বলছে ঘর ছেড়ে বের হওয়াও এখন ভয়ের বিষয়। আমরা কাজ করতে পারছি না, বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছি না, রাত জেগে পাহারায় থাকতে হয়। আমরা শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে বসতি স্থাপনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সাল থেকে এই সংঘাতের কারণে প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত ও পঙ্গু অন্তত 750 বাসিন্দা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।